হ্যালো এসএসসি ২০২৫ ব্যাচ। তোমাদের আর কয়েকদিন পর থেকেই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমাদের ওয়ান শট এমসিকিউ সিরিজের আজকে দ্বিতীয় ভিডিও। আজকে আমরা সলভ করব হচ্ছে যশোর বোর্ড ২০২৪। তো তোমাদের অনেকেরই রসায়নে আসলে বেসিকটার সমস্যা আছে। এমসিকিউতে অনেকের ভীতি থাকে যে ২৫-এ কত না কত পাবা। তো সেই তোমাদের প্রস্তুতিটা একটু সুন্দর গোছানো করার জন্য আমরা এই এমসিকিউগুলোর আয়োজন করতেছি। তো আজকের ক্লাসটা যদি তোমরা খাতা নিয়ে কলম নিয়ে ভালো মতো বুঝে বুঝে করো, প্রত্যেকটা এমসিকিউ এই যে টপিক থেকে আসছে ওই টপিকটা যদি ভালো মতো নিজে নিজে একটু পড়ে ফেলো, তাহলে তোমাদের অনেকগুলো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই যে রসায়ন মনে করো যশোর বোর্ড ২০২৪, এখানে 25টা এমসিকিউ আছে। এই 25টা এমসিকিউ কিন্তু 25টা আলাদা আলাদা ডিফারেন্ট টপিক থেকে আসছে। তুমি প্রত্যেকটা এমসিকিউ সলভ করার পাশাপাশি যদি প্রত্যেকটা টপিক মেন বই থেকে পড়ে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার 25টা ডিফারেন্ট ডিফারেন্ট টপিক এবং ইম্পর্টেন্ট টপিক কভার হয়ে যাবে। তো আমরা এমসিকিউ শুরু করি। আমি প্রত্যেকটা এমসিকিউ করানোর সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন হয়তো দিব, তুমি সেগুলো নোট করে রাখবা এবং তোমার মাথার মধ্যে এগুলা রাখার চেষ্টা করবা, যাতে তুমি এই টাইপের, হয়তো এইটা আসবে না, বাট এই টাইপের যদি কোনো এমসিকিউ আসে তাহলে তুমি যাতে সেটা সলভ করতে পারো। তো আমরা আমাদের প্রথম এমসিকিউ লিখি। আমাদের প্রথম এমসিকিউ হচ্ছে 750 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে কত গ্রাম দ্রব আছে। তো আমাদের এখানে দ্রব জিজ্ঞাসা করতেছে, আর আমাদেরকে দিয়ে দিছে হচ্ছে আয়তন এবং ঘনমাত্রা আমাদের দেওয়া আছে। তো আমরা ষষ্ঠ অধ্যায়ের একটা সূত্র জানি, 1000 W = SMV, যেটা ব্যবহার করে আমরা এই ঘনমাত্রা বের করতে পারি বা কত গ্রাম দ্রব্য লাগবে সেটা বের করতে পারি। তো সেই সূত্রটা দিয়ে মূলত আমাদের এটা সলভ করা লাগবে। তাহলে আমরা সূত্রটা জানি হচ্ছে ঘনমাত্রা নির্ণয়ের সূত্র, যেটা কিনা 1000 W = SMV। এখান থেকে আমাকে করতে বলা হয়েছে দ্রব্য কত, তার মানে কি বের করতে বলা হয়েছে, ডাব্লিউ বের করতে বলা হয়েছে। সুতরাং ডাব্লিউ সমান আমি কি লিখতে পারি যে SMV / 1000। এখন এস এর মান কত এই বিক্রিয়ার মধ্যে, এই এই আমাদের উদ্দীপকে এস এর মান কত দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার ইন্টু আমার এম, বড় হাতের এম হচ্ছে আমার আণবিক ভর। তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত বলো তো? আমি জানি তোমাদের অনেকেরই কিন্তু এটা মুখস্থ আছে। আণবিক ভরগুলা চেষ্টা করবা মুখস্থ রাখার, এগুলা অঙ্ক করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত। আর তবুও যদি পরীক্ষায় ভুলে যাও বা কনফিউশনে থাকো, তাহলে তুমি বের করতে পারো। সোডিয়ামের ভর হচ্ছে 23 × 2 প্লাস কার্বনের ভর হচ্ছে 12 এবং অক্সিজেনের ভর হচ্ছে 16। তাহলে 3টা অক্সিজেন আছে এই। তো এখানে যদি যোগ করে এখান থেকে আসবে 46 যোগ 12, এখান থেকে আসবে 48। সব যোগ করলে তুমি 106 গ্রাম পাবা। তো এই হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেটের আণবিক ভর। তাহলে আমি এখানে দিব 106 ইন্টু ভি আমাদের কত দেওয়া আছে, 750 দেওয়া আছে। তাহলে এখানে দিব আমি 750 / 1000। এই হচ্ছে ব্যাপার। এটা সলভ করলে তোমরা এখান থেকে আনসার পেয়ে যাবা। সম্ভবত আনসার হবে 7.95। এই হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে বলে দিই এই সূত্রের ক্ষেত্রে। এই সূত্রটা 1000 W = SMV। এখানে এই 1000টা দেওয়া হয় কারণ এই ভিটাকে নেওয়া হয় মিলিলিটার। পরীক্ষার মধ্যে এটা নিয়ে যাতে কোনো কনফিউশন না হয়, এই ভিটা যদি তুমি সূত্রের মধ্যে 1000 ইউজ করো, ভি এ অবশ্যই তোমার মিলিলিটারে নিতে হবে। যদি তুমি ভি কে লিটারে নাও, তাহলে এই 1000টা দেওয়ার দরকার নাই, তখন সূত্রটা হবে W = SMV, যদি ভিটা তুমি লিটারে নাও। বাট ভি যদি তুমি মিলিলিটারে নাও, তাহলে কিন্তু তোমাকে 1000টা দিতে হবে। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। আমরা আমাদের পরের কোয়েশ্চেনে যাই। আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে কোনটি মৃৎক্ষার ধাতু। তো আমরা জানি আমাদের পর্যায় সারণীর গ্রুপ 1 এর ধাতুগুলোকে বলা হয় ক্ষার ধাতু, গ্রুপ 2 এর ধাতুগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু। একইভাবে আমরা জানি গ্রুপ 17 এগুলোকে বলা হয় হ্যালোজেন, গ্রুপ 18 গ্রুপের মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। তো আমরা গ্রুপ 2টা একটু ভালো মতো খেয়াল করি। গ্রুপ 2 এর মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু আসলে কেন বলে, কেন গ্রুপ 2 এর মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু বলে? ক্ষার মানে হচ্ছে, ক্ষার তো বুঝো তোমরা, গ্রুপ 1 এর গুলো ক্ষার ধাতু। এগুলোকে এক্সট্রা করে মৃৎক্ষার ধাতু বলার পেছনের রিজন হচ্ছে এদেরকে মাটিতে পাওয়া যায়। এই মৃৎক্ষার ধাতুগুলোর নাম তোমাদের একটু মাথায় রাখতে হবে। যেমন দেখো, বেরিলিয়াম মৃৎক্ষার ধাতু, ম্যাগনেসিয়াম মৃৎক্ষার ধাতু, ক্যালসিয়াম একটা মৃৎক্ষার ধাতু, স্ট্রোনশিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম, এই হচ্ছে আমাদের মৃৎক্ষার ধাতু। তো অনেক সময় বিভিন্ন ধরনের এই যে ছড়া টড়া দিয়ে এগুলো মনে রাখে, এটা তোমরা বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, এসব দিয়ে মনে রাখতে পারো। বাট এমনিতেও মনে রাখতে পারো যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই হচ্ছে ব্যাপার। এগুলো হচ্ছে আমাদের গ্রুপ 2 এর মৌল। এটা ছাড়াও আরো কিছু ইনফরমেশন মাথায় রাখো, যেমন গ্রুপ 11। গ্রুপ 11 আসলে কি বলতো? গ্রুপ 11-র প্রথম যে 3টা মৌল আছে গ্রুপ 11-তে, এগুলোকে আমরা বলি মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু কারা? যাদেরকে মুদ্রা হিসেবে প্রাচীনকাল থেকে ব্যবহার করা করা হয়ে আসতেছে, যেমন কপার, সিলভার, তারপর হচ্ছে গোল্ড। এই 3টা হচ্ছে আমাদের মুদ্রা ধাতু, এগুলো একটু মাথায় রাখবা। তারপর হচ্ছে তোমাদের
গ্রুপ 17 মুখস্থ রাখতে পারো। গ্রুপ 17 হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপ, হ্যালোজেন শব্দের অর্থ কি? যারা লবণ গঠন করে। এরকম লবণ গঠন করে পরমাণুগুলো কি কি? এই যে দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরা হচ্ছে আমাদের হ্যালোজেন গ্রুপের মৌল যারা লবণ তৈরি করে। আবার গ্রুপ 18 যদি দেখো, গ্রুপ 18টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ গ্রুপ 18 কি করে? কারোর সাথে বন্ধন করে না, এরা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় মৌল। তো এরা কে কে আছে দেখো, হিলিয়াম আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, হ্যাঁ, তারপর হচ্ছে ক্রিপ্টন, জেনন, তারপর হচ্ছে রেডন, হ্যাঁ, এগুলো মাথায় রাখবা। এই হচ্ছে আমাদের নিষ্ক্রিয় মৌলগুলো। তাহলে এই সংক্রান্ত আলোচনা তোমাদের আমি করলাম, যাতে এখান থেকে যে কোনো একটা থেকে যদি প্রশ্ন আসে তোমরা যেন আনসার করতে পারো। তাহলে মুদ্রা ধাতু কোনগুলা, হ্যালোজেন কোনগুলা, নিষ্ক্রিয় মৌল কোনগুলা, এগুলো সম্পর্কে একটা আইডিয়া রাখবা। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের আনসার হবে কোনটি? মৃৎখাত ধাতু। মৃৎখাত ধাতু এখানে কে? ক্যালসিয়াম হচ্ছে আমাদের মৃৎখাত ধাতু। অন্যদিকে সোডিয়াম আর পটাশিয়াম দুইজনই হচ্ছে আসলে ক্ষার ধাতু। আর জিঙ্ক আসলে গ্রুপ 12তে করছে। এই যে আমাদের গ্রুপ 12 প্রথম মৌল হচ্ছে জিঙ্ক, সেকেন্ড মৌল হচ্ছে ক্যাডমিয়াম, থার্ড মৌল সম্ভবত মার্কিউরি। ঠিক আছে, এগুলা মাথায় রাখবা। মার্কিউরি সম্পর্কে একটা কথা বলে দিই, মার্কিউরি কিন্তু তরল অবস্থায় পাওয়া যায়। আমাদের পর্যায় সারণীতে কিন্তু খুব কম গ্যাসকেই, খুব কম পরমাণুকেই তরল অবস্থায় পাওয়া যায়, তার মধ্যে মার্কিউরি কিন্তু অন্যতম। ঠিক আছে, তাহলে আমরা এইটা সলভ করলাম। আমরা পরের কোয়েশ্চেনে যাই। আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে অ্যানালারে সর্বোচ্চ কত ভাগ ভেজাল থাকে? তা আমাদের বুঝতে হবে আসলে অ্যানালার কাকে বলে। রাসায়নিকভাবে 99% বিশুদ্ধ যে পদার্থগুলো আছে এগুলোকে আমরা অ্যানালার বলি। তাহলে অ্যানালার শব্দের অর্থ হচ্ছে যে জিনিসটা বা যে রাসায়নিক বস্তুটা 99% বিশুদ্ধ। তাহলে অ্যানালার আসলে আমরা কাকে বলবো? অ্যানালার বলবো যেটা 99% বিশুদ্ধ, যেটা 99% বিশুদ্ধ। তাহলে এটাকে সর্বোচ্চ 99% বিশুদ্ধ করা যায়। তার মানে 1% কি থেকে যায় এটার মধ্যে? 1% সবসময় এটাতে ভেজাল থেকে যায়। তাহলে এই যে 1% ভেজাল, তাহলে কি বলতে পারি আমরা? অ্যানালারে সর্বোচ্চ কত ভাগ ভেজাল থাকে? 1 ভাগ ভেজাল থাকে। এই হচ্ছে ব্যাপার। তাহলে অ্যানালার মানে হচ্ছে 99% বিশুদ্ধ পদার্থ, এখানে 1 ভাগ কি থাকতে পারে? ভেজাল থাকতে পারে। পরের কোয়েশ্চেন আমরা যাই। পরের কোয়েশ্চেন হচ্ছে আমাদের একটা বিক্রিয়া, বিক্রিয়ায় আমাদের জানতে চাচ্ছে এক্স গ্যাসটা কি। তো বিক্রিয়াটা যদি আমরা খুব ভালো মতো খেয়াল করি, বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, সেটা বিক্রিয়া করতেছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। বিক্রিয়া করে, দেখো বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করতেছে। কিভাবে তৈরি করতেছে সোডিয়াম ক্লোরাইড? যে একটু খেয়াল করো, দেখো এই ক্লোরিন আর এই সোডিয়াম মিলে, এই সোডিয়াম মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো। তারপর রয়ে গেল কে কে? যারা রয়ে গেছে, এই যে অ্যামোনিয়াম আর হাইড্রোক্সিল মূলক রয়ে গেছে, তার মধ্যে আবার এই হাইড্রোক্সিল মূলক আর অ্যামোনিয়া থেকে একটা এইচ বের হয়ে পানি তৈরি করছে। এই দুইটা মিলে কি তৈরি করলো? এই দুইটা মিলে তৈরি করলো পানি। তাহলে এখান থেকে অ্যামোনিয়াম থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, তাহলে কি থাকবে বলো তো? যে গ্যাসটা থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া। তাহলে আমাদের এটা আনসার হবে, এক্স গ্যাসটা কি হবে? এই যে এক্স গ্যাসটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া। তাহলে আমাদের আনসার হচ্ছে অ্যামোনিয়া। তাহলে এইভাবে তোমরা চাইলে বিক্রিয়াগুলো থেকে গ্যাসগুলো বের করতে পারো। পরের স্লাইডে যদি আমরা যাই, পরের স্টাইল হচ্ছে লোহা নিষ্কাশনে ব্যবহৃত চুল্লিটার নাম কি? তো এটা হচ্ছে তোমাদের আকরিক যে চ্যাপ্টারটা আছে, খনিজ সম্পদ ও আকরিক, ওখান থেকে প্রশ্নটা আসা। তো আকরিক হচ্ছে মাটিতে যে বিশুদ্ধ অবস্থায় তো আমরা ধাতুগুলোকে পাই না, মাটিতে মিক্স অবস্থায় ধাতুগুলোকে পাওয়া যায়। তো ওই ধাতুগুলোকে বেসিক্যালি আকরিক বলা হয় আর কি। এখন লোহা নিষ্কাশনে ব্যবহৃত বা লোহার আকরিককে বিশুদ্ধ করার জন্য যে চুল্লিটা ব্যবহার করা হয় এটাকে বলা হয় বাত্তা চুল্লি। এই হচ্ছে বাত্তা চুল্লি আমাদের। বাত্তা চুল্লির উপরে যখন আমরা লোহার আকরিককে দেই, নিচে আমরা গলিত অবস্থায় লোহাগুলোকে পাই। এই এমসিকিউটা থেকে তোমরা একটা ইনফরমেশন মুখস্থ রাখো। না, এটা আনসার তো বাত্তা চুল্লি হবে, এটা আমরা বুঝতেছি যে তোমাদের দেখবা বইয়ের মধ্যে একটা সুন্দর ছবি দেওয়া আছে বাত্তা চুল্লির। এই যে এইভাবে করে একটা চুল্লির একটা ছবি দেওয়া আছে বাত্তা চুল্লির, তোমরা দেখবা। বাট লোহার আকরিক থেকে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে লোহার 3টা আকরিক পাওয়া যায়। কি পাওয়া যায়? 3টা আকরিক। প্রথমটা হচ্ছে ম্যাগনেটাইট, এইটা পরীক্ষায় আসতে পারে। ম্যাগনেটাইট, একটা হচ্ছে হিমোটাইট, একটা হচ্ছে ম্যাগনেটাইট, হিমোটাইট এবং লিমোনাইট, এবং লিমোনাইট, এই 3টা আকরিক পাওয়া যেতে পারে আয়রনের। তো এদের সংকেতগুলো চাইলে মাথায় রাখতে পারো। Fe2O3 ইন্টু 3H2O, এটা হচ্ছে লিমোনাইটের আকরিকের সংকেত। Fe2O3, এটা হচ্ছে আমাদের হিমোটাইটের আকরিক, এবং Fe2Fe3O4, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটাইটের আকরিক। তো এই আকরিকগুলো তোমরা একটু মাথায় রাখবা। পরীক্ষায় এরকম এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি আয়রনের আকরিক।
তো এখান থেকে 2টা দিতে পারে বা 3টা দিতে পারে, এভাবে করে আনসার জানতে চাইতে পারে, অথবা বলতে পারে যে ম্যাগনেটাইটের সংকেত কোনটা, এরকম প্রশ্ন করতে পারে। তো এই রিলেটেড ব্যাপারগুলো মাথায় রাখবা। আকরিকের যে চার্টটা আছে তোমাদের 10ম অধ্যায়ে, এই যে এই আকরিকের চ্যাপ্টারটার মধ্যে আকরিকের একটা চার্ট দেওয়া আছে, এই কোনটার আকরিক কি, এই যে ল্যাডের আকরিক, গ্যালেন, এইভাবে করে একটা চার্ট দেওয়া আছে। ওই চার্টটা খুব ভালো মতো মুখস্থ থাকা রাখবে, ওখান থেকে কিন্তু প্রশ্ন আসে প্রত্যেকবার। তো এটা সম্পর্কে একটু কেয়ারফুল থাকবা। পরের স্লাইডে যদি আমরা যাই, পরের কোয়েশ্চেনে, পরের কোয়েশ্চেন হচ্ছে বেকিং পাউডারে কোন অ্যাসিড ব্যবহার করা হয়। এটা তোমাদের দ্বাদশ অধ্যায়, মানে তোমাদের যে লাস্টের অধ্যায়টা আছে সম্ভবত দৈনন্দিন জীবনের রসায়ন, এই চ্যাপ্টারটার মধ্যে বেকিং পাউডার আলোচনা করা হয়েছে। এই যে তোমার বেকিং সোডার সাথে টার্টারিক অ্যাসিড মিক্স করলে বেকিং পাউডার পাওয়া যায়। কি বলছি বলতো? বেকিং সোডার সাথে, এই যে বেকিং সোডার সাথে যদি টার্টারিক অ্যাসিড মিক্স করা হয়, বেকিং সোডার সাথে যদি টার্টারিক অ্যাসিড কি করা হয়, মিক্স করা হয়, তখন আসলে কি পাওয়া যায়? বেকিং পাউডার পাওয়া যায়। আর তোমাদের যে দ্বাদশ অধ্যায়টা আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো মতো রিডিং করবা। এখানের মধ্যে যে টয়লেট ক্লিন আপ থেকে শুরু করে, গ্লাস ক্লিন আপ থেকে শুরু করে, সাবানের সংকেত থেকে শুরু করে, এই ব্যাপারগুলো খুব মাথায় রাখতে হবে। এখানে কিন্তু মুখস্থ করার একটা ব্যাপার আছে। দ্বাদশ অধ্যায় যতটা না বুঝার তার চেয়ে বেশি মুখস্থ করার, বিক্রিয়াগুলো মুখস্থ করা লাগে। ঠিক আছে? তবে দ্বাদশ অধ্যায়টা তুমি ভালো মতো পড়বা, এটার আনসার হবে টার্টারিক অ্যাসিড। পরের স্লাইডে যদি আমরা যাই, পরের স্লাইড হচ্ছে আমাদের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ। তো ঊর্ধ্বপাতিত পদার্থ আসলে আমরা কাকে বলি? কোন একটা কঠিন পদার্থকে যদি আমি তাপ দেই, নর্মাল যে কোনো কঠিন পদার্থকে যখন আমরা তাপ দেই সেটা তরলে পরিণত হয়, তরল থেকে বাষ্পে পরিণত হয়। বাট আমাদের যে ঊর্ধ্বপাতিত পদার্থগুলো আছে ওগুলোকে যখন আমরা তাপ দিই, এগুলো কঠিন থেকে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। এই ধরনের পদার্থ কি কি আছে? ঊর্ধ্বপাতিত পদার্থগুলো তোমরা দ্বিতীয় অধ্যায়ে পেয়ে যাবা। ঊর্ধ্বপাতিত পদার্থগুলো হতে পারে কর্পূর, ন্যাপথালিন, আয়োডিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ, যাদেরকে তাপ দিলে এরা কঠিন থেকে সরাসরি বাষ্প হবে, অথবা তাপ অপসারণ করলে বাষ্প থেকে সরাসরি কঠিনে ফিরে আসবে। তাহলে আমাদের আয়োডিন হচ্ছে আনসার। ঊর্ধ্বপাতিত পদার্থগুলোর মধ্যে আমাদের কি আছে? আমাদের আছে হচ্ছে আয়োডিন। তাহলে আমাদের আয়োডিন হচ্ছে আনসার। ঊর্ধ্বপাতিত পদার্থ অন্যগুলা কি আছে বলতো? নিশাদল আছে, যে নিশাদল আছে, তারপর আছে কর্পূর, কর্পূর আছে, ন্যাপথালিন আছে, ন্যাপথালিন আছে, তারপর হচ্ছে আয়োডিন আছে, আয়োডিন তো বললাম আনসার। তারপর হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড আছে, কঠিন কার্বন ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে। যাই হোক, এইগুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, এই ব্যাপারগুলো যে কি কি ঊর্ধ্বপাতিত পদার্থ পাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার। পরের এমসিকিউতে যদি আমরা যাই, অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া চতুর্থ ধাপ কোনটা? তোমরা প্রথম অধ্যায় অনেকেই হয়তো মনোযোগ দিয়ে পড়ো না, যে প্রথম অধ্যায় এটা কি, এটা গরুর রচনার চ্যাপ্টার। বাট প্রথম অধ্যায়ে কিন্তু অনেকগুলো রিডিং আছে, এখানে হ্যাজার্ড সিম্বল আছে, সিম্বলগুলো খুবই ইম্পর্টেন্ট। যে জারক পদার্থের সিম্বল কোনটা, বিষাক্ত পদার্থের সিম্বল কোনটা, সিম্বলগুলো খুব ভালো মতো মন দিয়ে পড়বা। আর একটা ব্যাপার, এখানে যে এমসিকিউটা আসলে যেখান থেকে আসছে, এমসিকিউটা আসছে হচ্ছে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া চতুর্থ ধাপ কোনটা। তো অনুসন্ধান ও গবেষণার তোমাদের বইয়ে দেখবা 6টা অথবা 7টা ধাপ দেওয়া আছে। এই যে এই ধাপগুলার মধ্যে যে চতুর্থ ধাপ, প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ করা। দ্বিতীয় ধাপ হচ্ছে বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা নেওয়া। তারপরের ধাপ হচ্ছে তোমাদের এই মানে পরীক্ষার জন্য প্রয়োজনীয় বস্তু এবং পরীক্ষার প্রণালী নির্ধারণ করা। চতুর্থ ধাপ হচ্ছে আমাদের পরীক্ষাটা করা বা পরীক্ষণ হচ্ছে আমাদের চতুর্থ ধাপ। এরপরের ধাপ হচ্ছে পরীক্ষা থেকে তথ্য সংগ্রহ করা, তথ্য নিয়ে বিশ্লেষণ করা, এবং সবার শেষের ধাপ হচ্ছে ফলাফলকে বিশ্লেষণ করা বা ফলাফলকে প্রকাশ করা। এই হচ্ছে ধাপগুলা। তাহলে আমাদের চতুর্থ ধাপটা কি দাঁড়াচ্ছে? চতুর্থ ধাপটা হচ্ছে পরীক্ষণ বা সরি, আমাদের চতুর্থ ধাপটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের পরীক্ষণ। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি পরের এমসিকিউতে চলে যাই। পরের এমসিকিউ, 9 নম্বর এমসিকিউ হচ্ছে রসায়নের সাথে সম্পর্ক আছে কার? তো আমাদের যে বিজ্ঞানের বিষয়গুলো আমরা জানো, অষ্টম শ্রেণীতে তোমাদের বিজ্ঞান বই থাকে একটা, তোমরা যখন নবম শ্রেণীতে উঠে যাও তখন বিজ্ঞান বইটা ভাগ হয়ে যায় রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞানে। তো এই রসায়ন বলো, জীববিজ্ঞান বলো বা পদার্থবিজ্ঞান বলো, সবগুলা সাবজেক্টই কিন্তু একটা একটার সাথে ইন্টারকানেক্টেড, সবগুলো একটা একটার সাথে জড়িত। তাহলে এখানে প্রশ্ন করছে রসায়নের সাথে সম্পর্ক আছে কার? রসায়নের সাথে ফিজিক্স, বায়োলজি এবং ম্যাথের সাথে তো আসলে সব সাবজেক্ট, বিজ্ঞানের সব সাবজেক্টেরই সম্পর্ক থাকে। ঠিক আছে? তাহলে আমাদের আনসার কত হবে? এটা আনসার হবে আমাদের 4, ঘ। আচ্ছা, পরের স্লাইডে যদি আমরা যাই, পরের স্লাইড হচ্ছে নিচের কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি, নিচের কোনটির ব্যাপন সময় বেশি। তো আমাদের ব্যাপন সম্পর্কিত একটা আইডিয়া থাকা লাগবে। আমরা জানি ব্যাপন হারের সাথে আণবিক ভরের একটা সম্পর্ক আছে। যার আণবিক ভর বেশি, যার বা যে গ্যাসের আণবিক ভর বেশি, তার ব্যাপন হার কিন্তু কম। তার ব্যাপন হার কম। এই ব্যাপন হার কম মানে আসলে কি? যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, অথবা উল্টাভাবে বলতে পারি, যার আণবিক ভর কম
তার ব্যাপন হার বেশি। এখন ব্যাপার হচ্ছে ব্যাপন হার কম বলতে আমরা কি বুঝি? কোনো একটা গ্যাসের ব্যাপন হার যদি কম হয়, এটার মানে হচ্ছে সে আস্তে, আস্তে ছড়াচ্ছে। আস্তে, আস্তে ছড়াচ্ছে মানে কি? তার ছড়াতে বেশি সময় লাগবে। তাহলে আমাদের জিজ্ঞেস করছে কোনটির ব্যাপন সময় বেশি? মানে কোনটার ছড়াতে বেশি সময় লাগবে। তো ব্যাপন সময় বেশি মানে হচ্ছে কার ব্যাপন হার কমকে বোঝায় আসলে। কারণ যার ব্যাপন হার কম তাকে ছড়াতে বেশি সময় লাগবে। তাহলে আবার যার ব্যাপন হার কম তার আণবিক ভর বেশি হইতে হবে। তাহলে এই ৪ জনের মধ্যে আণবিক ভর বেশি আসলে কার? দেখো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে অ্যামোনিয়া হচ্ছে ১৭ গ্রাম, যে অ্যামোনিয়া হচ্ছে ১৭ গ্রাম, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ৪৪ গ্রাম, সালফার ডাইঅক্সাইড হচ্ছে সালফার হচ্ছে ৩২ প্লাস অক্সিজেন ২টা আছে, তাহলে আরো হবে কত? ৩২ ১৬ দুগুণে তাহলে কত হয়? ৬৪। এবং আমাদের ক্লোরিন আছে, ক্লোরিন হচ্ছে ৩৫.৫ ইন্টু 2, তাহলে কত আসে? ৭১। তাহলে এর মধ্যে সবচেয়ে বেশি আণবিক ভর কার? ক্লোরিন গ্যাসের আণবিক ভর সবচেয়ে বেশি। যার আণবিক ভর সবচেয়ে বেশি তার ব্যবহার সবচেয়ে কম। যার ব্যবহার কম সে আস্তে আস্তে করে ছড়াবে, ফলে তার ব্যাপন সময় বেশি লাগবে। এই হচ্ছে ব্যাপার। পরের প্রশ্নে যদি আমরা যাই, পরের প্রশ্নে যদি আমরা যাই, বোর পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছিল? তোমরা ৩য় অধ্যায়ে যদি পড়ো, তোমাদের ২টা পরমাণু মডেল আসলে দেওয়া আছে। একটা হচ্ছে বোর পরমাণু মডেল, একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। তো রাদারফোর্ড পরমাণু মডেলটা আসলে আগে দেওয়া হয়েছিল। এই যে রাদারফোর্ড পরমাণু মডেল দেওয়া হয়েছিল কত সালে? ১৯১১ সালে। রাদারফোর্ড মডেল বা যেটাকে সৌর জগৎ মডেল বলা হয়, সেটা দেওয়া ছিল কত সালে? ১৯১১ সালে। এবং বোর যে মডেলটা, বিজ্ঞানী বোর যে মডেলটা ছিল, তার ঠিক ২ বছর পরে এই মডেলটা ছিল ১৯১৩ সালে। এই দুইটার মধ্যে কোনটা উন্নত তোমরা আশা করি জানো। যারা যারা এই দুইটার মধ্যে কোনটা উন্নত জানো, তারা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই মডেলটাকে কিন্তু সোলার সিস্টেম মডেল বলা হয়, এটা একটু মাথায় রাখবা। এই মডেলটাকে কি বলা হয়? সোলার সিস্টেম মডেল বলা হয়, এটা একটু মাথায় রাখবা। এই হচ্ছে ব্যাপার। আর এই দুইটার মধ্যে কোনটা উন্নত সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। এবং বিজ্ঞানী বোর আসলে আর কি কি আবিষ্কার করছে, হ্যাঁ, বা বিজ্ঞানী বোর দেখবা তোমরা ইলেকট্রনের অরবিটাল সম্পর্কিত ধারণা, ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে, এই সংক্রান্ত ধারণাগুলো কিন্তু বিজ্ঞানী বোর দিছিল, যেটা রাদারফোর্ড দেয় নাই। তো তোমাদের এই দুইটা মডেলের দেখবা সীমাবদ্ধতা এবং স্বীকার্য, এগুলো পরীক্ষায় আসতে পারে। এই দুইটা পয়েন্ট ওয়াইজ সীমাবদ্ধতাগুলো কি কি, স্বীকার্যগুলো কি কি, পয়েন্ট ওয়াইজ পড়ার চেষ্টা করবা। এটা কিন্তু পরীক্ষায় আসলে আনসার করতে পারতে হবে। এই হচ্ছে ব্যাপার। পরের প্রশ্নে যদি আমরা যাই, বোর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায়? তো আমরা জানি বোর পরমাণু মডেল অনুসারে বা বিজ্ঞানিক বোর একটা ইলেকট্রন আছে এই ধরনের পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। যেসব পরমাণুদের একটা ইলেকট্রন আছে তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারে বোর পরমাণু মডেল অনুসারে। তো এখানে যদি আমরা খেয়াল করি, এই যে আমাদের হিলিয়াম আছে, হিলিয়ামে ইলেকট্রন কয়টা? হিলিয়ামে কিন্তু ইলেকট্রন হচ্ছে কয়টা? 2টা। আবার যদি হিলিয়াম প্লাস চিন্তা করি, নর্মাল হিলিয়ামে ইলেকট্রন হচ্ছে 2টা, হিলিয়াম প্লাস মানে হচ্ছে সে একটা ইলেকট্রন দান করছে, তাহলে তার 2 - 1 হবে, তার ইলেকট্রন হবে কয়টা? একটা। লিথিয়ামের ইলেকট্রন 3টা হবে, এবং লিথিয়াম প্লাসের ইলেকট্রন হবে 3টা থেকে একটা দিয়ে দিচ্ছে, তাহলে 2টা। তাহলে কার ইলেকট্রন এখানে একটা আছে? কারণ আমরা জানি বোর পরমাণু মডেল অনুসারে যে সেই সব পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় যাদের মধ্যে ইলেকট্রন আছে একটা। তাহলে আমাদের আনসার হবে হিলিয়াম প্লাস। হিলিয়াম প্লাসের বর্ণালীর ব্যাখ্যা আমরা বোর পরমাণু মডেল অনুসারে দিতে পারবো। এই হচ্ছে ব্যাপার। পরের কোয়েশ্চেনে যদি আমরা যাই, কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম? তো তোমাদের ১ থেকে ৩০-এর বাইরে আসলে এরকম ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস আসার সম্ভাবনা খুবই কম। তোমরা জাস্ট মাথায় রাখো ১ থেকে ৩০ নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ভেতর ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস আসলে ব্যতিক্রম। কে কে? ক্রোমিয়াম এবং কপার। ১ থেকে ৩০-এর মধ্যে ১ থেকে ৩০-এর মধ্যে ২টা পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে ব্যতিক্রম। একটা হচ্ছে ক্রোমিয়াম, যেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে ২৪, এবং একটা হচ্ছে কপার, যেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে ২৯। এই ২টা পরমাণু যাদের ইলেকট্রন বিন্যাসগুলো কি হয়? ইলেকট্রন বিন্যাসগুলো ব্যতিক্রম হয়। এবং পরীক্ষায় কিন্তু খতে অনেক সময় প্রশ্ন চলে আসে যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, কিংবা কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন। ইনফ্যাক্ট অনেক সময় কতেও কিন্তু চলে আসে জ্ঞানমূলকে যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, কপারের ইলেকট্রন বিন্যাস করো। তো ব্যতিক্রমী যে ইলেকট্রন বিন্যাসগুলো আছে এগুলো তোমরা খুব ভালো মতো পড়বা। কেন এগুলো ব্যতিক্রম হয় সেটাও তোমরা ভালো মতো পড়ার চেষ্টা করবা। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ব্যাপারগুলো মাথায় রাখবা। তাহলে এরপরের এমসিকিউতে তাহলে এটা আনসার কি হবে বলো তো? সাধারণ নিয়মের ব্যতিক্রম, এটা হচ্ছে ক্রোমিয়াম আমাদের আনসার। পরের স্লাইডে যদি আমরা যাই, পরের স্লাইড হচ্ছে কোনটি মুদ্রা ধাতু? আমরা এর আগেই একটা এমসিকিউ দেখছি যেখানে আমি এটা আলোচনা করছিলাম, কোনটি মৃৎখাত ধাতু ওখানে জিজ্ঞেস করছিল। সেখানে আমরা বলছিলাম গ্রুপ 11 এর 3টা মৌলকে আমরা মুদ্রা ধাতু বলি। কাকে? গ্রুপ 11 এর প্রথম 3টা মৌল কি কি সেগুলা? একটা হচ্ছে কপার, একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে গোল্ড। যদিও প্রাচীনকালে গোল্ডের মুদ্রা ছিল, বাট এখন কিন্তু বেশিরভাগ মুদ্রাই হচ্ছে সিলভারের মুদ্রা। আমরা যে এই শাপলা কয়েন ব্যবহার করি, এটা কিন্তু কিসের?
সিলভারের মুদ্রা। বাট একটা সময় তোমরা দেখছো কিনা জানি না, ১ টাকার একটা কয়েন পাওয়া যেত, হলুদ কালারের কয়েন, ওটা কিন্তু কপারের তৈরি ছিল। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এই ৩টা ধাতুর মুদ্রা পাওয়া যায় বলে এই ৩টাকে আমরা কি বলি? মুদ্রা ধাতু বলি। তাহলে আনসার কি হবে বলতো? কোনটি মুদ্রা ধাতু? আমাদের আনসার হবে কপার। কপার হচ্ছে আমাদের মুদ্রা ধাতু। পরের এমসিকিউতে যদি আমরা যাই, কোন মৌলের একটি পরমাণুর ভর যদি 3.16 ইন্টু 10⁻23 গ্রাম হয়, তাহলে এটার আপেক্ষিক পারমাণবিক সরি কোন একটা মৌলের পরমাণুর ভর যদি 3.16 ইন্টু 10⁻23 গ্রাম হয়, তাহলে এটার আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? বলছে একটি পরমাণুর ভর হচ্ছে এত। তাহলে খেয়াল করো, একটা পরমাণুর ভর যদি এটা হয়, আমাকে বের করতে হবে আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আমি কিভাবে করবো অঙ্কটা? যে আমি লিখবো এইভাবে করে, একটা পরমাণুর ভর আমি লিখবো কত? 3.16 ইন্টু 10⁻23 গ্রাম। আর আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সময় আমি কত দিয়ে গুণ দিব? আমি 1 মোলের ক্ষেত্রে চিন্তা করবো যে 1 মোলে কত গ্রাম হবে। তাহলে সুতরাং 1 মোল মানে কয়টা পরমাণু বলো তো? 6.023 ইন্টু 10⁻23টা পরমাণুর ভর হচ্ছে। জাস্ট এই সংখ্যাটাকে যদি আমি গুণ দিই, 3.16 ইন্টু 10⁻23 কে যদি আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ দিই, 6.023 ইন্টু 10⁻23, এই সংখ্যাটা দিয়ে আমি গুণ দিলে আমি আমার রেজাল্টটা পেয়ে যাবো। এই রেজাল্টটা কত তোমরা নিজেরা দেখবা, ক্যালকুলেটারে করে দেখো, করে আনসার কোনটার সাথে মিলে দেখো, এটাই হচ্ছে আমাদের আনসার। পরের স্লাইডে যদি আমরা যাই, পরের স্লাইড হচ্ছে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা আমরা একটু বোঝার চেষ্টা করবো, তারপর আনসার করার চেষ্টা করবো। কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে লিথিয়াম। লিথিয়ামের ঠিক নিচের মৌলকে আমরা জানি, লিথিয়ামের ঠিক নিচের মৌল হচ্ছে সোডিয়াম। লিথিয়ামের ঠিক নিচের মৌল হচ্ছে সোডিয়াম। তাহলে এটা হচ্ছে সোডিয়াম, তার মানে এটা হবে আসলে ম্যাগনেসিয়াম। এখানে একটা গ্যাপ আছে, কতটুকু গ্যাপ আমরা জানি না। তাহলে আমরা এদিক থেকে আসার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে আর্গন, আমি জানি। আর্গনের আগে থাকবে অবশ্যই ক্লোরিন, ক্লোরিনের আগে থাকবে সালফার, সালফারের আগে থাকবে ফসফরাস, ফসফরাসের আগে থাকবে সিলিকন। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি পরমাণু সম্পর্কে বুঝতাম কোনটা কি পরমাণু। এবার প্রশ্ন আমি খেয়াল করব, বলতেছে এ ও এম কোন ধরনের বন্ধন গঠন করে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের সোডিয়াম। আর এমটা কি? এমটা হচ্ছে আমাদের ক্লোরিন। তাহলে সোডিয়াম আর ক্লোরিন কোন ধরনের বন্ধন গঠন করে আমরা জানি। সোডিয়াম আর ক্লোরিন একটা আয়নিক যৌগ, কারণ সোডিয়াম হচ্ছে এখানে ধাতু আর ক্লোরিন হচ্ছে এখানে অধাতু। আর একটা ধাতু আর একটা অধাতু মিলে কি বন্ধন করে? অবশ্যই আয়নিক বন্ধন গঠন করে। তাহলে আমাদের এটা আনসার হবে কত? এটা আনসার হবে আয়নিক। পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, পরের প্রশ্নটা হচ্ছে বি ও এম দ্বারা গঠিত যৌগের সংকেত কি? বি ও এম দ্বারা। তাহলে বিটা কি আমরা একটু খেয়াল করি। বিটা ছিল হচ্ছে ম্যাগনেসিয়াম এবং এমটা ছিল হচ্ছে ক্লোরিন। তাহলে আমি একটু খেয়াল করার চেষ্টা করি। বিটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, আমি এটা একটু মুছে দিই। বিটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম এবং এমটা হচ্ছে আমাদের ক্লোরিন। তাহলে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন যৌগের সংকেত কীরকম আমরা জানি, যে ম্যাগনেসিয়াম একটা ধাতু, সে 2টা ইলেকট্রন ত্যাগ করবে আর তাহলে 2+ পরিণত হবে। তাহলে এই পাশে অবশ্যই 2টা ক্লোরিনকে আসতে হবে, 2টা ক্লোরিনকে আসতে হবে যৌগ তৈরি করার জন্য। এখান থেকে যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে MgCl2। তাহলে কীরকম দাঁড়াচ্ছে? BM2 টাইপসের যৌগ আমরা পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার হচ্ছে খ, BM2 টাইপসের যৌগ আমরা পাবো। পরের স্লাইডে যদি আমরা যাই, পরের স্লাইড, রসায়নের সাথে সম্পর্ক আছে। আহ, আচ্ছা, এইটা সম্ভবত একটু মিস্টেক হয়েছে, এটা কোয়েশ্চেনটা টাইপ করতে গিয়ে হয়তো একটু মিস্টেক হয়েছে। এই লাইনটা আসলে হবে না, ওই ওই উদ্দীপকটারই আসলে প্রশ্ন। জি অম্লীয় অক্সাইড গঠন করে, FM5 অষ্টক নিয়ম মেনে গঠিত হয় এবং বিজি আয়নিক যৌগ। তো আমরা আগে একটু দেখে আসি যে কোনটা কি। আমাদের জি লাগবে, এফ লাগবে এবং বি লাগবে আর এম লাগবে। তাহলে আমরা একটু দেখি, আমরা প্রিভিয়াস স্লাইডটাতে একটু যাই, একটু গিয়ে বোঝার চেষ্টা করি। আমাদের বি ছিল হচ্ছে আসলে ম্যাগনেসিয়াম, তারপর এম ছিল হচ্ছে আসলে ক্লোরিন। তাহলে ক্লোরিনের আগে জি ছিল কি? জি ছিল হচ্ছে, আমি এখানে একটু আগে লিখে ফেলি জিনিসটা, ব্যাপারটা একটু লিখে ফেলি। বি হচ্ছে আমাদের কি বলতো? বি হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম। আমাদের এফ হচ্ছে কি বলতো? এই যে তার আগে এমটা লিখে ফেলি। এমটা কি বলতো? এমটা ছিল আমাদের ক্লোরিন। জিটা ছিল আমাদের কি বলতো? জিটা ছিল হচ্ছে আমাদের সালফার। তারপর ছিল জি এর আগে হবে কি? ফসফরাস। এফটা হচ্ছে আমাদের ফসফরাস। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার আমরা ওই প্রশ্নটাতে চলে যাই সলভ করার জন্য। প্রশ্নটা ছিল কত? 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে কি আছে দেখো, যে জি অম্লীয় অক্সাইড গঠন করে। জিটা কি বলতো? জিটা হচ্ছে সালফার। আর আমরা জানি সালফার অবশ্যই সালফার ডাইঅক্সাইড তৈরি করে। আর সালফার ডাইঅক্সাইড কিন্তু একটা অম্লীয় অক্সাইড। সালফার ডাইঅক্সাইড, কারণ অধাতুরা যে অক্সাইডগুলো তৈরি করে সেগুলো সবসময় অম্লীয় হয়। অন্যদিকে ক্ষার ধাতুগুলো যে অক্সাইড তৈরি করে সেগুলো ক্ষারীয় হয়। তাহলে এটা হচ্ছে অধাতু, সালফার হচ্ছে একটা অধাতু, তাই সালফারের অক্সাইড অবশ্যই অম্লীয় হবে। তাহলে এটা আমাদের সঠিক। FM5 অষ্টক
অষ্টক নিয়ম মেনে গঠিত হয়। FM5টা আসলে কি বলতো? ফসফরাস, FM হচ্ছে ক্লোরিন। তাহলে FM5 মানে কি হবে বলতো? FM5 মানে হবে ফসফরাস পেন্টাক্লোরাইড। আর আমরা জানি ফসফরাস পেন্টাক্লোরাইড অষ্টক নিয়ম মেনে চলে না। PCl5 যদি তুমি করো দেখবা PCl5-এ সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ফসফরাসের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 8টা ইলেকট্রন নাই, তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন হয়ে যায় 10টা, যেটাকে আমরা বলি অষ্টক নিয়ম না মেনে সে অষ্টক সম্প্রসারণ করছে। তাহলে এটা অবশ্যই আমাদের অষ্টক নিয়ম মেনে গঠিত হবে না। এবং Bg একটা আয়নিক যৌগ, বি এই যে ম্যাগনেসিয়াম, আর জি হচ্ছে সালফার। আয়নিক যৌগ তৈরি হবে কখন? যখন একটা ধাতু আর একটা অধাতু মিলে যুক্ত হবে। এখানে ম্যাগনেসিয়াম অবশ্যই একটা ধাতু এবং সালফার একটা কি? সালফার হচ্ছে একটা অধাতু। আর ধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধন হয় সেটা অবশ্যই একটা কি বন্ধন? আয়নিক বন্ধন। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের আনসার হবে এখানে 1 এবং 3। পরের কোশ্চেনে যদি আমরা যাই, অ্যালুমিনিয়াম নাইট্রেটের একটি অণুতে কতটি পরমাণু থাকে? তো এই ধরনের প্রশ্ন সলভ করতে হলে তোমাদের পঞ্চম অধ্যায়ে যৌগমূলকের একটা চার্ট দেওয়া আছে। সেখানে সালফেট, সালফাইট, নাইট্রেট, নাইট্রাইট, কার্বনেট, বাইকার্বনেট সব ধরনের যৌগমূলক তোমাদের সংকেত সহ দেওয়া আছে। তো তোমরা ওই চার্টটা খুব ভালো মতো পড়ে নিবা। ওই চার্টটা তুমি প্রয়োজনে ঘরের মধ্যে 3 বা 4 বার করে লিখো, কারণ ওখান থেকে একটা MCQ মাস্ট আসবে। এটা ছাড়াও রসায়নের বেসিক যদি তোমাকে ভালো মতো বুঝতে হয় তাহলে কিন্তু ওই যৌগমূলকগুলো জানতে হবে। যৌগমূলক ছাড়া তুমি বড় বড় যৌগ তৈরি করতে পারবে না। এই যে দেখো অ্যালুমিনিয়াম নাইট্রেট, টিচার চাইলে অ্যালুমিনিয়াম নাইট্রেটের সংকেত কি দিয়ে দিতে পারতো না? টিচার কিন্তু দেয় নাই। তার মানে এই প্রশ্নটা দিয়ে টিচার আসলে দুইটা জিনিস তোমাকে যাচাই করার চেষ্টা করতেছে। একটা হচ্ছে তুমি অ্যালুমিনিয়াম নাইট্রেটের সংকেতটা লিখতে পারো কিনা, আর একটা হচ্ছে সংকেতটা লেখার পর তুমি পরমাণু কাউন্ট করতে পারো কিনা। দুইটা ব্যাপার কিন্তু এখানে যাচাই করতেছে। তো আমরা অ্যালুমিনিয়াম নাইট্রেটের সংকেতটা লিখি। নাইট্রেট তো আমরা জানি সব, নাইট্রেটের সংকেত কি? নাইট্রেট এটা কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের নাইট্রেটের সংকেত। আর অ্যালুমিনিয়াম আমরা সবাই জানি অ্যালুমিনিয়াম কি হয়? অ্যালুমিনিয়াম 3+। তাহলে এই অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হলে নাইট্রেট লাগবে কয়টা? কারণ নাইট্রেটের যোজনী তো আসলে 1, অন্যদিকে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে কত? 3। তাহলে যোজনী ম্যাচ হইতে হবে। এরা যৌগ তৈরি করতে হলে যোজনী ম্যাচ হইতে হবে। এখন ওর তো যোজনী 3, তাহলে ওর যেহেতু যোজনী 1, নাইট্রেট আমার নেওয়া লাগবে কয়টা? নাইট্রেট আমার নেওয়া লাগবে 3টা। তাহলে আমার যৌগটা কিরকম দাঁড়াবে? আমার যৌগটা দাঁড়াবে হচ্ছে এরকম, অ্যালুমিনিয়াম NO3 এই হচ্ছে আমার অ্যালুমিনিয়াম নাইট্রেট। এখানে পরমাণু কয়টা যদি আমরা খেয়াল করি, একটা নাইট্রেটে পরমাণু কয়টা দেখো তো? একটা নাইট্রোজেন আর 3টা অক্সিজেন। তাহলে একটা নাইট্রেটে পরমাণু হচ্ছে 4টা, আবার সেই নাইট্রেট নিছি আমি 3টা। তাহলে একটা নাইট্রেটে পরমাণু হচ্ছে 4টা, সেই নাইট্রেট আমি নিছি 3টা, 3 চারা কত হয়? 12, আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে টোটাল পরমাণু কয়টা? টোটাল পরমাণু হচ্ছে আমাদের 13টা। এই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে করে তোমরা সলভ করার চেষ্টা করবে এই যৌগমূলকের ব্যাপারগুলা। তাহলে পরের প্রশ্নে যদি আমরা যাই, কোনটি রেডক্স বিক্রিয়া? তো আমাদের তোমরা যদি সপ্তম অধ্যায় ভালো মতো উল্টাও, সপ্তম অধ্যায়ে দেখবা অনেকগুলো বিক্রিয়া দেওয়া আছে। তার মধ্যে তোমাদের সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, তারপর হচ্ছে তোমাদের বলো সমানুকরণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া, এরকম অসংখ্য বিক্রিয়া দেওয়া আছে। বিক্রিয়াগুলো ভালো মতো পড়বা। এর মধ্যে কিন্তু 4টা বিক্রিয়া আছে যেগুলো হচ্ছে আমাদের কি বলো জারণ বিজারণ বিক্রিয়া। যেগুলো কি হয় যে জারণ বিজারণ বিক্রিয়া আমরা কাকে বলি? যেসব বিক্রিয়ার মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হয় তাদেরকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। প্রথম 4টা যে বিক্রিয়াগুলো দেওয়া আছে সপ্তম অধ্যায়ে, এই বিক্রিয়াগুলো কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া। এখানে আছে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, দহন বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া। এই 4 প্রকার বিক্রিয়া হচ্ছে তোমাদের জারণ বিজারণ বিক্রিয়া। তো আমাদের এখানে কি আছে বলতো? আমাদের এখানে প্রশমন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া না, সমানুকরণ জারণ বিজারণ বিক্রিয়া না, পলিমারকরণও না, দহন বিক্রিয়া হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। দহন হচ্ছে আমাদের দহন হচ্ছে আমাদের একটা জারণ বিজারণ বিক্রিয়া, দহন। তাহলে জারণ বিজারণ বিক্রিয়াগুলো কি তোমরা একটু মাথায় রাখবা। সংযোজন বিক্রিয়া হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া, বিয়োজন, তারপর হচ্ছে প্রতিস্থাপন এবং দহন। এই 4টা বিক্রিয়া হচ্ছে তোমাদের জারণ বিজারণ বিক্রিয়া। তো এইগুলো আসলে পরীক্ষায় যে কোনো একটা বিক্রিয়া আসলে তোমার পরীক্ষায় হয়তো সৃজনশীলে গ অথবা ঘতে বলতে পারে এটা কিভাবে জারণ বিজারণ বিক্রিয়া ঘটায় সেটা বিশ্লেষণ করার জন্য। তো জারণ বিজারণ বিক্রিয়ার টপিকটা খুব ভালো মতো পড়ে রাখবা। এই হচ্ছে ব্যাপার। পরের স্লাইডে যদি আমি যাই, কোন বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নাই? এই প্রশ্নটা আসছে হচ্ছে তোমাদের লাসতেলিয়ান নীতি থেকে। সপ্তম অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে লাসতেলিয়ান নীতি। বিজ্ঞানী লাসতেলিয়ার এই নীতিটা দিছে উভমুখী বিক্রিয়ার এই সাম্য অবস্থায় থাকলে, একটা উভমুখী বিক্রিয়া যদি সাম্য অবস্থায় থাকে সেটার মধ্যে যদি আমি 3টা প্রভাবক চেঞ্জ করতে পারি, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এদের যে কোনো একটা যদি আমি চেঞ্জ করি তাহলে সাম্য অবস্থা আমার চেঞ্জ হবে, এমনভাবে চেঞ্জ হবে যাতে পরিবর্তনের ফলাফলগুলা প্রশমিত হয়। তো এই বিক্রিয়াটা এখানে দিচ্ছে, দেখো চাপের প্রভাবটা আমাদের এখান থেকে বুঝতে হবে মূলত লাসতেলিয়ার নীতির চাপের প্রভাব।
তো লাসেতেলিয়ান নীতির চাপের প্রভাব থাকে না কখন? যখন বিক্রিয়ক এবং উৎপাদ উভয় পাশে যখন গ্যাসীয় মোল সংখ্যা সমান হয়ে যায়, তখন লাসেতেলিয়ান নীতিতে কিন্তু চাপের প্রভাব থাকে না। তো আমাদের এখানে দেখতে হবে কোন বিক্রিয়ায়। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু একটু ভুল হয়েছে, সবগুলো বিক্রিয়া কিন্তু এখানে উভমুখী বিক্রিয়া হবে। এখানে সবগুলো বিক্রিয়া হচ্ছে আসলে উভমুখী বিক্রিয়া, এগুলো সব উভমুখী বিক্রিয়া। তো আমাদের দেখতে হবে যে চাপের প্রভাব সেই বিক্রিয়ায় থাকবে না যে বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ উভয় পাশের গ্যাসীয় মোল সংখ্যা সমান। আমি যদি একটু খেয়াল করি, এখানে গ্যাসীয় মোল সংখ্যা আছে 2 মোল, এখানে গ্যাসীয় মোল সংখ্যা আছে 1 মোল, তাহলে এটাতে চাপের প্রভাব থাকবে। এখানে দেখো, এখানে এই পাশে গ্যাসীয় মোল সংখ্যা কয় মোল? 1 মোল। এটা এটা কাউন্ট করবো না কেন বলো তো? কারণ এটা গ্যাস না, আমাদের গ্যাসীয় মোল সংখ্যা কাউন্ট করা লাগবে। এটা কিন্তু সলিড অবস্থায় আছে, এটাকে কাউন্ট করা যাবে না। আবার দেখো, এটাকেও কাউন্ট করা যাবে না। তাহলে বিক্রিয়কে গ্যাসীয় মোল সংখ্যা আছে 1 মোল, উৎপাদে গ্যাসীয় মোল সংখ্যা আছে 0 মোল। এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে, তাহলে এটাতেও কিন্তু চাপের প্রভাব থাকবে। এটাতে খেয়াল করো, এটাতে এই পাশে আছে 1 মোল গ্যাসীয় মোল সংখ্যা, এই পাশে আছে 1 মোল, এখানে আছে 1 মোল, এখানে আছে 1 মোল, তাহলে এই পাশে আছে 2 মোল। উৎপাদে যদি আমরা খেয়াল করি, উৎপাদেও কিন্তু আছে 2 মোল। তাহলে এই বিক্রিয়াটাতে বিক্রিয়ক এবং উৎপাদে গ্যাসীয় মোল সংখ্যা সমান হয়ে গেছে, তাহলে এই বিক্রিয়া কিন্তু গ্যাসের চাপের কোনো প্রভাব থাকবে না। এই বিক্রিয়াটা যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু 1 মোল আছে এই জায়গায় আছে 3 মোল, তাহলে কয় মোল হইল? 4 মোল। আর উৎপাদে আছে কয় মোল? উৎপাদে আছে 2 মোল। তাহলে বিক্রিয়কে আছে 4 মোল, উৎপাদে আছে 2 মোল, এখানে কিন্তু চাপের প্রভাব থাকবে। তাহলে একমাত্র চাপের প্রভাব থাকবে না কোনটা? যেটাতে এই যে আমাদের হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে, যে বিক্রিয়াটার মধ্যে বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যাও 2 মোল, উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যাও 2 মোল। তো যেসব বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা সমান থাকে, ওসব বিক্রিয়ায় কিন্তু চাপের কোনো প্রভাব থাকে না। তো আমরা এই ব্যাপারটা মাথায় রাখবো। একই সাথে লাসেতেলিয়ান নীতি কিভাবে কাজ করে, তিনটার প্রভাবও কিভাবে বাড়ালে বা কমালে সাম্য অবস্থা কোন দিকে যায়, ডানে নাকি বামে, এই ব্যাপারগুলো আমরা খুব ভালো মতো আইডিয়া রাখবো। লাসেতেলিয়ান নীতি কিন্তু খুবই ফেভারিট একটা ব্যাপার টিচারদের জন্য, এক্সামে দেওয়ার জন্য, এক্সামে আসার জন্য টপ মোস্ট ফেভারিট টপিকগুলোর মধ্যে একটা হচ্ছে লাসেতেলিয়ান নীতি। তোমরা খুব ভালো মতো লাসেতেলিয়ান নীতিটা আয়ত্তে রাখবা। এই হচ্ছে ব্যাপার। পরের এমসিকিউতে যদি আমি যাই, অ্যালডিহাইডের কার্যকরীমূলক কোনটি? তোমরা অনেকেরই জৈব যৌগ নিয়ে ভীতি থাকে রসায়নের। তো জৈব যৌগ সম্পর্কে যদি তুমি আর কিছু না পড়ে অ্যাটলিস্ট কার্যকরী মূলকগুলো তোমার জানা থাকতে হবে, ওখান থেকে এমসিকিউ আসতে পারে। তো কার্যকরী মূলকগুলো যদি আমি একটু বলে দিই, তোমাদের এসএসসি লেভেলে কিন্তু জৈব যৌগ অত বেশি টাফ না। দেখো, খুব বেশি সমগোত্রীয় শ্রেণীর ইয়া যা থাকে তা কিন্তু না। এখানে অ্যালকেন থাকে আমাদের, তারপর কি থাকে? অ্যালকিন থাকে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইন, তারপর হচ্ছে তোমাদের থাকে অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যালডিহাইড, একটা হচ্ছে জৈব অ্যাসিড। এই হচ্ছে ব্যাপার, এগুলাই তোমাদের পাওয়া যায়। ঠিক আছে, তোমাদের মেইন টপিক হচ্ছে এগুলা। তাহলে অ্যালকেনের সংকেত কোনটা বলো তো? আচ্ছা, দুঃখিত সাময়িক গন্ডগোলের জন্য। আসলে আমাদের কারেন্ট চলে গেছিল, আপাতত আইপিএস দিয়ে আমরা ক্লাস করতেছি। তো কোনো ব্যাপার না, আসলে তোমাদের লাস্ট মোমেন্ট, এখন তোমাদের পড়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এই হচ্ছে ব্যাপার। আর এই ইউনূস সরকারকে এটা জবাবদিহিতা দিতে হবে কেন কারেন্ট চলে যাচ্ছে। যাই হোক, আমরা আমাদের পড়াই টপিকে ফিরে আসি। আমাদের টপিক ছিল হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরীমূলক কোনটা। তো তোমাদের জৈব যৌগ যদি তোমরা ভালো মতো খেয়াল করো, তোমাদের জৈব যৌগে কিন্তু খুব বেশি টপিক কিন্তু নাই। তোমাদের অ্যালকেন আছে, অ্যালডিন আছে, অ্যালকাইন আছে, অ্যালকোহল আছে, অ্যালডিহাইড আছে, এবং কি আছে? জৈব অ্যাসিড আছে। ঠিক আছে, আমি যদি সেগুলো একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। দেখো, অ্যালকেন আছে, অ্যালকেন, তারপর হচ্ছে কি অ্যালকিন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপর হচ্ছে অ্যালকোহল। তোমাদের সমগোত্রীয় শ্রেণী কিন্তু খুব বেশি নাই। তারপর হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড, তারপর হচ্ছে জৈব অ্যাসিড। এই হচ্ছে ব্যাপার, জৈব অ্যাসিড। তো এগুলোর কার্যকরী মূলকগুলো তোমরা খুব ভালো করে মাথায় রাখবা। যেমন অ্যালকেনের কার্যকরী মূলক হচ্ছে এটা, অ্যালকেনের কার্যকরী মূলক হচ্ছে এটা, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এটা হচ্ছে অ্যালকেনের কার্যকরী মূলক। অন্যদিকে অ্যালকিনের কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, তাহলে চারটা মিলানোর জন্য ব্যবহার করে দিয়ে নিবা। আর অ্যালকাইনের কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড, তাহলে এই হচ্ছে অ্যালকাইনের কার্যকরী মূলক। অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে একটা অ্যালকাইল মূলকের সাথে যদি একটা OH মূলক থাকে, সেটাকে আমরা কি বলবো? এটাকে আমরা অ্যালকোহল বলবো। অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে একইভাবে একটা অ্যালকাইল মূলকের সাথে যদি একটা CHO মূলক থাকে, এই মূলকটা যদি থাকে তাহলে মনে করবা সেটা হচ্ছে একটা অ্যালডিহাইড। আর একটা অ্যালকাইল মূলকের সাথে যদি COOH মূলক থাকে, তাহলে মনে করবা সেটা হচ্ছে একটা জৈব অ্যাসিড। তো এই ব্যাপারগুলো মাথায় রাখলে তোমরা নিজেরা আইডেন্টিফাই করতে পারবা কোনটা অ্যালকেন, কোনটা অ্যালকিন, কোনটা অ্যালকাইন, কিংবা কোনটা অ্যালকোহল, কোনটা অ্যালডিহাইড, কোনটা জৈব অ্যাসিড। এই হচ্ছে ব্যাপার। আমাদের প্রশ্নটা ছিল অ্যালডিহাইডের কার্যকরী মূলক কোনটা।
তাহলে আমাদের আনসার হবে কোনটা? CHO। এটা হচ্ছে আমাদের তাহলে এটা কি হবে বলো তো? এটা হচ্ছে আমাদের এই যে অ্যালকোহলের কার্যকরীমূলক। এটা কি হবে? এটা হচ্ছে আমাদের অ্যালকিনের কার্যকরীমূলক। এই যে অ্যালকিনের কার্যকরীমূলক। আর এটা তো আসলে এখানে আরেকটা যদি আমি দিয়ে দিই বন্ড, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যালকাইনের কার্যকরীমূলক। এই হচ্ছে ব্যাপার। তাহলে তোমাদের জৈব যৌগ যদি তুমি বিক্রিয়াগুলো নাও পড়ো, অ্যাটলিস্ট কার্যকরী মূলকগুলো দেখতে কিরকম হয় সেটা সম্পর্কে একটা আইডিয়া রাখবা। এই হচ্ছে ব্যাপার। পরের স্লাইডে যদি আমি যাই, পরের স্লাইডে নিচের কোনটি ইউরিয়ার সংকেত? তা আমরা জানি যে ইউরিয়া বহুল প্রচলিত একটা নাইট্রোজেন গঠিত সার, যেটা মাটিতে ব্যবহার করা হয়। ইউরিয়ার সংকেতটা খুব গুরুত্বপূর্ণ। দেখো ইউরিয়ার সংকেতটা হচ্ছে, দেখো খুবই এভাবে মাথায় রাখবা। পোলাপাইন প্রায় সময় ভুল করে। এভাবে মাথায় রাখবা, মাঝখানে দিবে একটা কার্বন মনোক্সাইড, এই পাশে দিবে একটা অ্যামিন মূলক, এই পাশে দিবে একটা অ্যামিন মূলক, ব্যাস এটাই হচ্ছে ইউরিয়া। মাঝখানে একটা কার্বন মনোক্সাইড, এই পাশে একটা অ্যামিন মূলক, এই পাশে একটা অ্যামিন মূলক, এটাই হচ্ছে আমাদের ইউরিয়ার সংকেত। তাহলে এখানে কোনটা যাচ্ছে বলো তো? কোনটা? NH2 NH2। তাহলে NH2 আছে দুইটা, এখানে দেখো NH2 আছে দুইটা, আর আছে একটা কি? কার্বন মনোক্সাইড। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। গ হচ্ছে আমাদের আনসার। ইউরিয়ার সংকেত হচ্ছে কিভাবে বুঝছি? মাঝখানে কার্বন মনোক্সাইড, দুই পাশে দুইটা কি? দুই পাশে দুইটা অ্যামিন মূলক। এই হচ্ছে ব্যাপার। এটা দিয়ে মাথায় রাখবা ইউরিয়ার সংকেত। আর ইউরিয়া সংক্রান্ত আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ইউরিয়াতে 46% নাইট্রোজেন পাওয়া যায়। এই প্রশ্নটা পরীক্ষায় আসে। ইউরিয়াতে নাইট্রোজেন পাওয়া যায় কত পার্সেন্ট? নাইট্রোজেন পাওয়া যায় 46% নাইট্রোজেন ইউরিয়াতে পাওয়া যায়। এই ব্যাপারটা তোমরা মাথায় রাখবা। পরের প্রশ্নে যদি যাই, আচ্ছা এখানে আমি আর একটু কিছু ইনফরমেশন বলে দিই। যেমন ইউরিয়ার সংকেত, এটা ছাড়া তোমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত আসতে পারে, যেটা কিনা কি? KMnO4। এই প্রশ্নটা আসতে পারে যে নিচের কোনটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত। কিংবা মনে করো ব্লিচিং পাউডারের সংকেত আসতে পারে। ব্লিচিং পাউডারের সংকেত কোনটা? CaOCl, এটা হচ্ছে আমাদের ব্লিচিং পাউডারের সংকেত। আবার আসতে পারে হচ্ছে, আর কি আছে তোমাদের? মনে করো ওলিয়াম আসতে পারে, ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড যেটাকে বলে। ওলিয়ামের সংকেত কোনটা? H2S2O7। এটা হচ্ছে আমাদের ওলিয়ামের সংকেত। তাহলে এটা হচ্ছে আমাদের ওলিয়াম, এটা হচ্ছে আমাদের ওলিয়াম, তারপর হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ওলিয়াম, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা হচ্ছে আমাদের ব্লিচিং পাউডার। এই ব্যাপারগুলো তোমরা একটু মাথায় রাখবা, এই সংকেতগুলা। পরের স্লাইডে যদি আমরা যাই, পরের প্রশ্ন যদি আমরা যাই, অ্যালকাইল মূলকের যোজনী কত? তো অ্যালকাইল মূলকের যোজনী হচ্ছে 1। একটু আগে তোমাদেরকে আমি জৈব যৌগতে দেখাচ্ছিলাম যে এই যে বললাম যে একটা অ্যালকাইল মূলকের সাথে একটা OH যদি যুক্ত হয়, তাহলে সেটাকে আমরা অ্যালকোহল বলতেছিলাম। তাহলে অ্যালকাইল মূলকটা আসলে আর দিয়ে প্রকাশ করা হয়। আর এই আর এর হাত কয়টা বলো তো? আর এর হাত হচ্ছে একটা, কারণ আর এর যোজনী হচ্ছে 1। আবার মনে করো অ্যালকাইল মূলকের সাথে যখন CHO যুক্ত হয়, তখন সেটাকে আমরা অ্যালডিহাইড বলি। এই আরটা হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক, যার হাত কয়টা? যার হাত হচ্ছে একটা। একটা মানে কি? তার যোজনী হচ্ছে 1। আবার আর এর সাথে যদি আমি একটা COOH যুক্ত করি, সেটা হয়ে যায় আমাদের জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। এগেইন আর এর হাত কয়টা? আর এর হাত হচ্ছে একটা। তাহলে অ্যালকাইল মূলক বা আর এর যোজনী কত? আর এর যোজনী হচ্ছে 1। পরের স্লাইডে যদি যাই, আমাদের লাস্ট প্রশ্ন যশোর বোর্ডের, সেই প্রশ্নটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা কোনটি ব্যবহৃত হবে? আমাদের এটা হচ্ছে জৈব যৌগের প্রশ্ন। আমাদের অসম্পৃক্ততার একটা পরীক্ষা আছে, যেখানে আমরা ব্রোমিনকে ব্যবহার করি। লাল বর্ণের ব্রোমিনকে, আমরা তো জানি ব্রোমিন আসলে তরল অবস্থায় পাওয়া যায়। লাল বর্ণের ব্রোমিনকে যখন আমরা কোনো একটা সম্পৃক্ত অথবা অসম্পৃক্ত যৌগের সাথে বিক্রিয়া করি, তাহলে আমরা ডিফারেন্ট রেজাল্ট পাই। যখন আমরা একটা অসম্পৃক্ত যৌগের সাথে বিক্রিয়া করি, তখন সেটা বিক্রিয়া করে লাল বর্ণ নষ্ট হয়ে যায়। মানে কিরকম? দেখো, আমার একটা অসম্পৃক্ত যৌগ আছে, ফর এক্সাম্পল মনে করো আমার কাছে এখানে একটা অসম্পৃক্ত যৌগ আছে। অসম্পৃক্ত মানে কি? হয় অ্যালকেন, হয় অ্যালকিন। এই যে একটা অসম্পৃক্ত যৌগ আছে, অসম্পৃক্ত মানে হচ্ছে হয় অ্যালকিন না হয় অ্যালকাইন। এগুলোকে বলা হয় অসম্পৃক্ত যৌগ। হয় অ্যালকিন না হয় অ্যালকাইন, এটাকে বলা হয় অসম্পৃক্ত যৌগ। কোন একটা অসম্পৃক্ত যৌগের সাথে যখন আমি ব্রোমিনকে বিক্রিয়া দিব, ব্রোমিনের একটা কালার আছে যেটা হচ্ছে লাল কালার। এই লাল কালারটা কি হয়ে যাবে? লাল কালারটা নষ্ট হয়ে যাবে। লাল কালারটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যখন আমি একটা সম্পৃক্ত যৌগকে কি করব? সম্পৃক্ত যৌগ চিন্তা করতে পারো হচ্ছে অ্যালকেন। অ্যালকেন, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এটা হচ্ছে একটা সম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত যৌগকে যখন আমি ব্রোমিনের সাথে বিক্রিয়া করব, ব্রোমিনের যে লাল কালারটা আছে, এই লাল কালারটা থেকে যাবে। এখানেও ব্রোমিনের কি কালার পাওয়া যাবে? ব্রোমিনের লাল কালার পাওয়া যাবে। এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আমি কি ডিসিশন আসতে পারি বলতো? যে অসম্পৃক্ত যৌগকে যখন আমি ব্রোমিনের সাথে বিক্রিয়া দিচ্ছি, ব্রোমিনের লাল কালারটা নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে মানে নিশ্চয়ই ব্রোমিন এখানে বিক্রিয়া করছে, নয় কালারটা কিভাবে নষ্ট হইলো? আর এখান থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই যে যৌগটা আছে এখানের মধ্যে, এই যৌগটা হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ। আবার অসম্পৃক্ত যৌগের সাথে যখন আমরা ব্রোমিনের বিক্রিয়া দিই, ব্রোমিনের লাল কালার নষ্ট হয় না। এখান থেকে আমি বলতে পারি যে এই ব্রোমিন যেটার সাথে বিক্রিয়া করছে সেটা হচ্ছে একটা কি? সম্পৃক্ত যৌগ। এখন মনে করো পরীক্ষায় প্রশ্ন করলো এভাবে করে প্রশ্ন করলো, এভাবে করে একটা কোয়েশ্চেন মার্ক দিল। কোয়েশ্চেন মার্ক দিয়ে তোমাকে বললো যে এখানে ব্রোমিনের সাথে বিক্রিয়া করছে, এখানে ব্রোমিনের কালার ছিল লাল, এরপর বিক্রিয়া করার পর লাল কালারটা কি হয়ে গেছে? লাল কালারটা নষ্ট হয়ে গেছে। তোমাকে জিজ্ঞেস করলো এটা কি? এটা কি একটা সম্পৃক্ত যৌগ নাকি অসম্পৃক্ত যৌগ? তাহলে আমাদের আনসার কি হবে বলতো? ব্রোমিন কার সাথে বিক্রিয়া করলে নষ্ট হয়ে যায়? ব্রোমিন একটা অসম্পৃক্ত যৌগের সাথে বিক্রিয়া করলে নষ্ট হয়ে যায়। তার মানে এই যৌগটা এইদার এটা একটা অ্যালকিন অথবা এটা একটা অ্যালকেন। এই হচ্ছে ব্যাপার। তার আমাদের জিজ্ঞাসা করছে অসম্পৃক্ততার পরীক্ষায় কোনটি ব্যবহার করা হবে?
পরীক্ষার মধ্যে আসলে ব্রোমিন ব্যবহার করা হয়। আর ব্রোমিন টেস্টের মাধ্যমে কোনো একটা যৌগ অসম্পৃক্ত নাকি সম্পৃক্ত সেটা আমরা নির্ধারণ করতে পারি। কিসের কালার দেখে? ব্রোমিনের কালার দেখে। এই হচ্ছে আমাদের যশোর বোর্ড ২০২৪-এর ২৫টা এমসিকিউ। তো তোমরা আজকের এমসিকিউ যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো ঘরের মধ্যে বসে ভালোমতো পড়ো। ভালোমতো পড়লে যেটা হবে টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। ফলে এই টপিক থেকে এই প্রশ্ন না হয়ে যদি অন্য কোনো প্রশ্নও আসে তুমি কিন্তু আনসার করতে পারবা। তোমাদের জন্য এসএসসি ২০২৫ ব্যাচ তোমাদের জন্য অনেক, অনেক শুভকামনা। তোমাদের অনেক, অনেক বেশি আশীর্বাদ এবং তোমাদের জন্য রইল দোয়া। থ্যাংক ইউ।